আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনে সমন্বিত উদ্যোগে প্রধান উপদেষ্টার আহ্বান, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক চালুর সিদ্ধান্ত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় 18 জনের মৃত্যু, ভারী বৃষ্টি না হওয়ায় অনেক জেলায় কমছে পানি, খাবার ও নিরাপদ পানির অপেক্ষায় বানভাসী মানুষ। বন্যার্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে ব্যাপক সাড়া, সামর্থ্য অনুযায়ী সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান। এবং চীনে মাছ চাষের ভিন্ন রকম কৃষি পর্যটন উদ্যোগ এক উদ্যোক্তার, গ্রামের আবহ এবং খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা নিতে সাধারণ মানুষের ভিড়। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা ও পরবর্তীতে পুনর্বাসনে সরকারি, বেসরকারি ও দাতা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বন্যা মোকাবেলায় এনজিও প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে দুর্গত এলাকায় ডিজেল পাঠিয়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক চালুরও সিদ্ধান্ত হয়েছে। চকর মালিথার রিপোর্ট। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সাথে নিয়ে কিভাবে সমন্বিতভাবে কাজ করা যায় সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা বৈঠক করেন দেশের 44টি এনজিও প্রতিনিধির সাথে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং ব্র্যাকের প্রধান নির্বাহী। সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ, এটাতে আমরা খুবই স্বাগত জানাই এবং আমার মনে হয় যে এই ধরনের দুর্যোগে আমরা যদি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে পারি এবং তার কিছু কর্মপন্থা আমরা আজকে আলাপ করলাম। আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি। একটা হচ্ছে যে এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা, যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে 4 ধরনের অ্যাক্টর কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা, এবং তৃতীয়ত এখানকার ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়। বন্যা মোকাবেলায় সরকার কিভাবে এনজিওগুলোর সাথে কাজ করবে এ বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে, যাতে যেই লোকগুলো উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে, এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। ছাত্র জনতার আন্দোলনের পর এবার বন্যা মোকাবেলায় দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রধান উপদেষ্টা অভিভূত হয়েছেন বলেও জানান প্রেস সচিব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত 11 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 50 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বিপদসীমার উপরে বিভিন্ন নদীর 13টি পয়েন্টের মধ্যে 3টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। ভারী বৃষ্টি না হওয়া ও পানি কমায় ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 11 জেলা জুড়ে আকস্মিক বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তৃতীয় দিনের মতো গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন হাজারো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গণত্রাণ কর্মসূচিতে দুদিনে 1 কোটি টাকার বেশি অর্থ সহায়তা এসেছে। তবে সড়কে ডাকাতি ও ত্রাণ সহায়তা বিতরণে সমস্যার কথা জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকে। রুকসানা আমিনের রিপোর্ট।
বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে অংশ নিতে সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ পণ্য নিয়ে আসছেন সব বয়সী মানুষ। আজকে এনেছি শিশুদের জন্য আমি খাদ্য, তারপর শুষ্ক খাদ্য এবং পরিধানের জন্য কয়েকটি বস্ত্র এনেছি। ওরা শিখবে, প্রতিটি অভিভাবকের উচিত তাদের বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা, সেটা ছোট হোক বড় হোক যেভাবেই পারুক অল্প কিছু দিয়ে অংশগ্রহণ করা। ওদেরকে শেখাতে হবে দেশপ্রেমটা কি। আমি উত্তরা থেকে এসেছি, আমি কিছু ক্যাশ টাকা নিয়ে এসেছি, বেশি করে বিস্কিট এবং পানি নিয়ে এসেছি। মানে ইটস আ রিয়েলি গুড ইনিশিয়েটিভ অ্যান্ড এটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, বিকজ এরকম বাংলাদেশ যে আমরা দেখবো এটা আমরা কেউ আশা করিনি। টিএসসি জুড়ে বিরামহীনভাবে কাজ করছেন 100-এরও বেশি স্বেচ্ছাসেবী। বিপুল পরিমাণে আসছে আমাদের শুকনো খাবার, কাপড় চোপড়, এগুলো টাকার চেয়েও বেশি আসতেছে। আমরা ত্রাণ পাঠাইছি, ওটা জায়গা মতন পৌঁছাতে পারে না, এবং কি রাস্তাঘাটে তো অনেক রকমের প্রবলেম, হাইওয়েতে পানি, অনেক বড় বড় রাস্তাতে গর্ত, ঠিক আছে, তার মাঝে আমাদের কয়েকটি ত্রাণের গাড়িতে একই যোগে ডাকাতি করা হয়েছে। অনেকে উদ্ধার কাজ এখনো আমরা করতে পারি নাই, অনেকে যাইতে পারতেছে না। এই জন্য আমরা চাই মানে সেনাবাহিনী, বিমান বাহিনী সব মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারবো। এখনো পর্যন্ত আমাদের কাছে পর্যাপ্ত জিনিসপত্র আছে আলহামদুলিল্লাহ। এখন এগুলো বন্টন করা, বিভাজন করার পালা। নিজের এলাকার বানভাসী মানুষের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ছুটে আসেন অনেকে। আমার ফেনী জেলার অবস্থা খারাপ, আমি ত্রাণের সহায়তার জন্য এখানে আসছিলাম। পরিমাণ ত্রাণ আছে কিন্তু তাদের ডিস্ট্রিবিউশনের ঘাটতি আমি দেখতেছি এখানে। শিক্ষার্থীদের সঙ্গে সেবা দিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারাও। দেখে আমার চোখে পানি এসে গেছে। এই সব ছোট ছোট বাচ্চা ছেলেরা, মানে ইয়াং জেনারেশন সারা রাত কাজ করেছে, ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু তাদের যে একটা মানে মনোবল, এই বাংলাদেশ তোমাদের হাতে আমরা যেটা দিয়ে গেলাম সেই বাংলাদেশ এগিয়ে যাবেই। শুকনো খাবার, কাপড়, ওষুধ, নিরাপদ পানি ও শিশু খাদ্য সহ বন্যা কবলিত এলাকায় এসব সহায়তা যেন দ্রুত পৌঁছে যায় সেই চাওয়া সাধারণ মানুষের। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়ার দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি, তাই দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে বিএনপি। বন্যার্তদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে বিপুল ঔষধ ও খাদ্যপণ্য হস্তান্তর করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। দুর্গতদের পাশে সব সময় থাকবে বলে জানান সমিতির সদস্যরা। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে ওর স্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ তুলে দেয় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। কয়েক ট্রাক চিরা, মুড়ি, চিনি ও বিস্কুটও হস্তান্তর করা হয়। পরে এক সভায় সবাইকে সাথে নিয়ে দুর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। বন্যা সিচুয়েশনটা যখন করবে, শেষ হয়ে যাবে, তখন আমরা আসলে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বুঝতে পারবো যে হিউজ পরিমাণ যে মানুষজন এখানে এফেক্টেড হচ্ছে, এন্ড পোস্ট ফ্লাড যে সিচুয়েশনটা সেটা দেখাতে খুবই টাফ হবে আমাদের জন্য। এই যে ব্যবসার প্রথম উদ্দেশ্য হচ্ছে লাভ করা, এই লাভের উদ্দেশ্য হচ্ছে মানবতার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য সক্ষমতা বৃদ্ধি করা, এবং এটা একটা সুযোগ যে কাজটা আমরা ইনশাআল্লাহ সরাসরি করতে পারছি। আমরা সাহায্য পেতে চাই না কারো কাছ থেকে, আমরা চাই আমরা সংশোধন। আমাদের একটা হঠাৎ করে একটা ন্যাচারাল ক্যালামিটি আসছে, এটাকে আমাদেরকে একক মানে সবাই একসাথে মিলে একটা মোকাবেলা করতে হবে। মানে আমাদেরকে যদি অ্যাভারেজ করেন, আমাদের তো ওইটাও একটা যে আপনাদের এই আন্দোলন এবং এই সফলতা, এটা আমাদেরকে আবার নতুন ভাবে আসলে জাগিয়ে তুলেছে। সো ওইটা একটা মানে আমাদের সাথে খুব আমরা মানে এটা রিলেট করতে পারি আর কি, বিকজ আমরাও ওই ওষুধ শিল্প সমিতি বন্যার্থদের সুচিকিৎসা ও খাদ্য সহায়তা কাজ করে যাবে বলে জানান সমিতির সদস্যরা। আমরা খুব তাড়াতাড়ি যতটুকু সম্ভব করতে পেরেছি। আমাদের ডিজি স্যার বলেছেন যে আজকেই আপনাদের দিতে হবে, আপনারা চেষ্টা করেন যাতে করতে। আমরা সবাইকে বলে, গতকালকে ছুটির দিন ছিল, আজকেও অনেক জায়গায় ছুটির দিন, আমরা যা পেরেছি সমস্ত কোম্পানিগুলি ওষুধ এখানে পাঠিয়েছে। অ্যাজ এ টোকেন আমরা এখানে হ্যান্ড ওভার করবো। সরকারি পর্যায়ে এটা একান্তভাবে একা করা আসলে সম্ভবপর না, সেটা বন্যার জন্য না এবং যে আহত হয়েছেন তার জন্য। এই জন্য
যারা এগিয়ে আসছেন বাপি, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব সরকারের তরফ থেকে। সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, সেনা কল্যাণ সংস্থা, সাজেদা ফাউন্ডেশন ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শীর্ষ কর্মকর্তারা ছিলেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। লালবাগ থানার খালিদ সাইফুল্লাহ হত্যা এবং নিউ মার্কেট থানার সবুজ আলী হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের 5 দিন করে 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বাড্ডা থানার সুমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড এবং ভাটারা থানার সোহাগ হত্যা মামলায় সাবেক হুইপ আসম ফিরোজ রশিদদের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। কিছুক্ষণ আগে আদালত এই 5 জনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। বন্যা দুর্গতদের পুনর্বাসনে বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে 10 লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। 2 দশকের এই সামাজিক সংগঠন তাদের নিয়মিত সহযোগিতা কার্যক্রমের পাশাপাশি এবার বন্যার্তদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই কঠিন সময়ে এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই সাহায্য পাঠাচ্ছে ট্রাই ফাউন্ডেশন। চলমান বন্যা পরিস্থিতিতে ফেনী জেলার লালপুর থেকে একজন গর্ভবতী নারীকে হেলিকপ্টারে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনী। রেহানা আক্তার নামের ওই নারীকে দ্রুত উদ্ধার করতে বিমান বাহিনীর হেলিকপ্টার দ্রুত লালপুর পৌঁছায়। মা ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিতে বিমান বাহিনী ঘাতি বাসারের এয়ার মুভমেন্ট ফ্লাইটে রেহানাকে ঢাকায় আনা হয়। এরপর বিশেষায়িত অ্যাম্বুলেন্সে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। বিমান বাহিনীর সাহসী ও মানবিক এই অভিযানের সময় বিমান বাহিনী ঘাতি বাসারের এয়ার অধিনায়ক, প্রশাসনিক পরিচালন ও রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়করা ছাড়াও কমান্ডেন্ট 101 SFU উপস্থিত ছিলেন। ফেনীর সোনাগাজীতে মুহুরী প্রকল্পের স্লুইস গেট এর 6টি ফ্লাড গেট ভেঙে গেছে। নতুন করে প্লাবিত হচ্ছে সোনাগাজীর বিভিন্ন এলাকা। সেখানে আছেন সামির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সামির, মুহুরী প্রকল্পের স্লুইস গেটের সবশেষ কি অবস্থা? আপনি তো সেখানে আছেন, জানাবেন। হৃদয়, আমি কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি, ফেনীর যে সোনাগাজীতে মুহুরী সেচ প্রকল্পের উপর যে স্লুইস গেটটি রয়েছে, সেই গেটটি কিন্তু গত কয়েকদিন ধরে 40টি গেটই খোলা ছিল, যাতে ভাটার সময় পানি যাতে কিছুটা কমে যায়, বন্যার পানি। কিন্তু এখন যে খবরটি পেয়েছি, এই সেচ প্রকল্পের 6টি ফ্লাড গেট ভেঙে গেছে এবং আজকে সোনাগাজীর বিস্তীর্ণ যে অঞ্চল, সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। শুধু সোনাগাজী নয়, ফেনী দাগনভূঞা উপজেলা এবং ফেনী সদরের একটা অংশে পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধির কারণ হতে পারে, যেমনটি ধারণা করা হচ্ছে, যেহেতু ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া থেকে পানিগুলো আজকে 1 থেকে 1.5 ফুট পানি কমে গেছে। এই পানিগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, যেহেতু রাস্তা ভেঙে গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, এই পানিগুলো কিন্তু সোনাগাজী, দাগনভূঞা এবং সদরের একটা অংশে প্রবেশ করেছে। তবে সোনাগাজীর পানি, আমার সাথে কথা হয়েছে স্লুইস গেটের যিনি গেট অপারেটর রয়েছেন, তিনি জানিয়েছেন যে এখন যে জোয়ার হচ্ছে, জোয়ারটা খুব বড় জোয়ার নয়। তিনি ধারণা করছেন যে এই পানির চাপ ধীরে ধীরে কিছুটা কমে যাবে। আর আরেকটি তথ্য জানিয়ে রাখি, ফেনীতে কিন্তু এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের পরিমাণ যদি না বাড়ে, তাহলে হয়তো শঙ্কার কোনো বিষয় থাকবে না। আর যদি বেড়ে যায় রাতের অংশে, তাহলে কিন্তু একটা শঙ্কা থেকেই যায়। তো আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। সামির, ধন্যবাদ। প্রিয় দর্শক, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সামির হোসেন। চীনের সাংহাইয়ে সুজু শহরের পাশে এক গ্রামে ভিন্ন রকম এক কৃষি পর্যটনের উদ্যোগ নিয়েছেন এক উদ্যোক্তা। শহরের মানুষ গ্রামের আবহাওয়া এবং খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা নিতে ভিড় করছে সেখানে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। চীনের সুজু শহরের খোয়াসাং গ্রামের এক প্রান্তে স্থানীয় সরকারের কাছ থেকে 8 হেক্টর জমি লিজ নিয়ে কৃষি পর্যটনের এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন চীনের উদ্যোক্তা টাইগার।
আধুনিক প্রযুক্তি IPRS ব্যবহার করে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের চিন্তা থেকেই শুরু করেন এই উদ্যোগের। আমরা এখানে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের জন্য একটা পরিকল্পনা হাতে নিই। পুকুরে মাছ ছেড়ে বড়শি দিয়ে ধরার ব্যবস্থা করি, যেন শহরের মানুষজন গ্রামের আবহাওয়া পেতে পারে। নিজের হাতে মাছ ধরায় একটা সহজাত আনন্দ আছে। চীনা মুদ্রায় 100 টাকার টিকিট কেটে বড়শি দিয়ে 1 ঘন্টা মাছ ধরা যাবে। পরিবারের সদস্যদের নিয়ে শহরের মানুষজন এখানে অবসর কাটাতে আসেন। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উদ্যোগটিকে জনপ্রিয় করেছেন টাইগারের স্ত্রী জেমিনি। আমরা সবাই এখন দিনের বড় একটা সময় কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতেই কাটাই। মানুষ যখন ভিডিওতে বড় বড় মাছ দেখে, তখন তাদের ভেতর সেগুলো নিজ হাতে ধরার একটা ইচ্ছে তৈরি হয়। আমার চেষ্টা ছিল মানুষজনের মনের ভেতর সেই ইচ্ছেটিকে জাগিয়ে তোলা। শহরের যে কেউ চাইলে এখানে নিজের সবজি নিজেই চাষ করতে পারবেন, সে ব্যবস্থাও রেখেছেন টাইগার। আছে খামারে উৎপাদিত অর্গানিক পদ্ধতিতে চাষকৃত ফল ফসল, মাছ, ডিম, মুরগি এবং হাঁস কেনার ব্যবস্থাও। শহর যত বড়ই হোক না, নারীর টানে থেকে থেকে মানুষ ফিরে আসে গ্রামে। খাদ্য সংগ্রহ, খাদ্য উৎপাদন, এই তাগিদ সবসময় তাকে তাড়িত করে, যার একটু দেখা মিলল এসে এই সুজুতে। একে কেন্দ্র করে কৃষি পর্যটন যেমন গড়ে উঠেছে, একইভাবে হতাশাগ্রস্ত শহরের মানুষগুলো কিছুটা আদিম প্রকৃতির সাথে নিজেকে মেশাতে পারছে। সাংহাইয়ের সুজু থেকে শাইখ সিরাজ চ্যানেলে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে এই সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি এই সংবাদে। বন্যা দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানে কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে এবি পার্টি। পার্টির কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিনের নেতৃত্বে এই সেল গঠন করা হয়। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে মানুষ, কিন্তু স্বেচ্ছাসেবী ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে ব্যাপক সমন্বয়হীনতা রয়েছে। দুর্গত এলাকায় না গিয়ে সেনাবাহিনী অথবা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সমন্বয় করে কাজ করলে ত্রাণ সহায়তা যথাস্থানে পৌঁছানো যাবে। ইসলামী ব্যাংক অন্যায়ভাবে দখল হয়ে গিয়েছিল বলে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেয়। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অবৈধ প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত গ্রাহক সমাবেশে বক্তারা একথা বলেন। ব্যবসায়ী ও গ্রাহকদের অভিযোগ, 2017 সালের পর থেকে ঋণ পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও একটি গোষ্ঠী সহজে ঋণ পেয়ে যেত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী ব্যাংকের পাশাপাশি দেশের অন্যান্য ব্যাংকও ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ তাদের। গ্রাহক সমাবেশে অর্থনীতিবিদ, সাবেক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও শিল্প মালিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে গভর্নর বরাবর স্মারকলিপি দেয় ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরাম। এতে কমিশন গঠন ও বোর্ড পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওর দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। রাজধানীতে এই কর্মসূচিতে সারা দেশ থেকে আসা প্রতিবন্ধী শিক্ষকরা বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। জার্মানির জোলিঙ্গেন শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 3 জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 10:45টার দিকে জার্মানির পশ্চিমাঞ্চলে শহরটিতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন 15 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে। তবে সম্ভাব্য আরও অপরাধীদের এবং অপরাধের কারণগুলির জন্য তদন্ত এবং অনুসন্ধান পুরোদমে চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। 3 দিনব্যাপী উৎসবের প্রথম দিনে হামলার ঘটনা ঘটল। এবার কৃষি সংবাদ।
শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ধুম পড়েছে যশোরে। চারা রোপণের জন্য ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এই অঞ্চলের চাষিরা। বৃষ্টির কারণে চাষিরা সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরোদমে নেমে পড়েছেন। তবে সার কীটনাশকের বাড়তি দাম এবং শ্রমিকের মজুরি বেশি হয় দুশ্চিন্তা কাজ করছে কৃষকের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এই অঞ্চলে রেকর্ড পরিমাণ শীতকালীন সবজি উৎপাদনের আশা করছেন তারা। প্রকৃতি সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বর্ষা মৌসুম জুড়ে পুরো জেলাকে সবুজায়নে বৃক্ষরোপণ করবে তারা। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানান শিক্ষার্থীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এশিয়ান ডুপ্লেক্স টাউন পূর্বাচলে নিজস্ব প্রজেক্টে ফ্রম ড্রিম টু রিয়েলিটি নামে জমকালো অনুষ্ঠান হয়েছে। আয়োজনের মাধ্যমে ডুপ্লেক্স বাড়ি হস্তান্তরের ধারাবাহিকতায় 4টি নতুন ডুপ্লেক্স বাড়ি গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। প্রধান অতিথি ছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী কামরুল আহসান। এছাড়া আরও ছিলেন প্রতিষ্ঠানের সিওও শাহ আরিফ বিন হাবিব, সিএসও অলিউল্লাহ, এজিএম ক্রেডিট রিয়েলাইজেশন জসিমউদ্দিন, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাকিব হোসেন অর্ক এবং অন্যরা। এশিয়ান ডুপ্লেক্স টাউন থেকে ডুপ্লেক্স বাড়ি বুঝে পেয়ে গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরছি। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ 1 উইকেটে 23 রান। চতুর্থ দিন শেষে 94 রানে এগিয়ে বাংলাদেশ। আপনার চুলে কি ড্যামেজ লুকিয়ে আছে? চলুন ফ্যান টেস্ট করে দেখি। রেডি? রুক্ষ জট বাঁধা চুল ড্যামেজের লক্ষণ, মানে চুলে হয়তো পুষ্টির অভাব।